প্রথম কথা হচ্ছে আজকের ক্লাসটা আমি করাচ্ছি। আজকের ক্লাসের ভিডিওটা যখন পাঠাবো তার আগে এর আগে যে স্যাম্পলিং এর ক্লাসটা নিয়েছিলাম সেই ভিডিওটা দেখবি। দেখার পরে আমি যে ডকুমেন্টস যে টিউটোরিয়ালটা পাঠিয়েছি সেটা দেখবি, বাংলাতে যেটা পাঠিয়েছি। আর ইংরেজিতে একটা পাঠানোর কথা, যদি না পাঠাই আমি সেটা পাঠাবো। আর প্রশ্নগুলো দেখবি, প্রশ্নগুলো দেখেছিস কিনা আমাকে সেটা আগে জানা। প্রশ্নগুলো না দেখলে কোনো কিছুই বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোদের সিলেবাসে স্যাম্পলিং গোটাটা নেই। সিলেবাসে থিওরিটিক্যাল পার্টে যেটা আছে, প্র্যাকটিক্যাল পার্টে তো নেই, থিওরিটিক্যাল পার্টে যেটা আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং এর যে ভাগগুলো সেগুলোই করতে হবে। ঠিক আছে? আমি কি করেছিলাম, স্যাম্পলিং কে দুটো ভাগে প্রথমে ভাগ করেছিলাম। একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এইটা আমি আগের দিন করাইনি, আগের দিন আমি প্রবাবিলিটি স্যাম্পলিং এর যে ভাগগুলো সেগুলো করিয়েছিলাম। ঠিক আছে? প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে আমরা কি কি ভাগ করেছিলাম? র্যান্ডম স্যাম্পলিং বা সিম্পলিং র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, অথবা এটাকে বলে আনরেস্ট্রিক্টেড র্যান্ডম স্যাম্পলিং। ঠিক আছে? আনরেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড মানে কি? রেস্ট্রিক্টেড মানে হচ্ছে কিছু একটা কন্ডিশন দিয়ে দেওয়া, তার উপরে ভিত্তি করে করা। আর আনরেস্ট্রিক্টেড মানে হচ্ছে সেখানে কোনো রকমের কন্ডিশন দেয়া নেই। তারপরে বলেছিলাম রেস্ট্রিক্টেড র্যান্ডম স্যাম্পলিং, এর মধ্যে ভাগ ছিল সিস্টেমেটিক স্যাম্পলিং। তারপরে বলেছিলাম স্ট্র্যাটিফাইড, তাই তো? স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। তারপরে আমি বলেছিলাম ক্লাস্টার অবলিক মাল্টি স্টেজ স্যাম্পলিং। ঠিক আছে? এই হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভাগগুলো। এবার স্যাম্পলিং মানে কি সেটা আমরা এর আগেই দেখেছি, অর্থাৎ কোনো একটা লার্জ পপুলেশন বা লার্জ কি বলবো ইউনিভার্স, স্ট্যাটিস্টিক্স এর ভাষায় যেটাকে আমরা বলি, সেখান থেকে যখন আমরা একটা ছোট অংশকে ড্র করি, একটা ছোট অংশকে সংগ্রহ করি, করে তার উপরে আমরা তথ্য সংগ্রহ করে এই গোটা পপুলেশন সম্পর্কে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই, বা গোটা পপুলেশন সম্পর্কে আমরা জানার চেষ্টা করি, তখন ওই যে ছোট অংশ যেটা পপুলেশন বা ইউনিভার্স থেকে আমরা নিয়েছি সেটাকে আমরা সেই নেয়ার পদ্ধতিটাকে আমরা স্যাম্পলিং বলে থাকি, স্যাম্পলিং। আর এইটাকে বলা হয় স্যাম্পল। আমরা ইন্ট্রোডাকশনে সেখানে অনেক কিছু আলোচনা করেছিলাম, স্যাম্পল কি, পপুলেশন কি, স্যাম্পলিং কি, স্যাম্পলিং কেন করব, স্যাম্পলিং এর সুবিধা অসুবিধা, এগুলো ডিটেলস আমরা আলোচনা করেছি। ওই জন্য এখানে আমি করছি না, ওই ভিডিওটা আবার দেখবি। এখানে আমি সংক্ষেপে আরেকবার আমি এটাকে আলোচনা করছি। আর যেটা তোদের সমস্যা হবে বা তোরা ফিল করছিস সেটা হচ্ছে যে থিওরি পেপারে প্রশ্নগুলোর এক্সাক্ট উত্তর সব আমি যে নোটটা দিয়েছি সেখানে ওইভাবে এক্সাক্ট উত্তর সব জায়গায় নেই বা সব প্রশ্নের নেই। আমি তোদেরকে বলছি সেটা হচ্ছে যে বাংলাতে যে নোটটা দিয়েছি আর আমি যে প্রশ্নগুলো দিয়েছি স্যাম্পলিং থেকে, সেখান থেকে যে যে প্রশ্নের উত্তরগুলো পাচ্ছিস সেগুলো ওখান থেকে নিবি, আর যেগুলো পাচ্ছিস না তার একটা লিস্ট করবি, করে সেটা আমাকে দিবি গ্রুপে। এটা কাজ দিলাম। নেক্সট ক্লাসের আগে কিন্তু এটা আমাকে দিতে হবে। ওকে? অর্থাৎ নেক্সট মঙ্গলবারের আগে আমাকে দিতে হবে। আচ্ছা, তো সেই স্যাম্পলিং অর্থাৎ স্যাম্পল কালেকশনের পদ্ধতিকে আমরা স্যাম্পলিং বলছি। সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি।
একটাকে বলছি প্রবাবিলিটি স্যাম্পলিং, আর একটাকে বলছি নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যেখানে, অর্থাৎ যে পদ্ধতিতে আমি যখন স্যাম্পল কালেকশন করব সেখানে প্রতিটি ইন্ডিভিজুয়াল তাদের ইকুয়াল চান্স রয়েছে সিলেক্ট হওয়ার। অর্থাৎ আমি যখন একটা ইউনিভার্স থেকে স্যাম্পল সংগ্রহ করব তখন এখানে যত ইন্ডিভিজুয়াল আছে বা যেটাকে আমরা ইউনিট অফ অবজারভেশন বলি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা ইউনিট অফ অবজারভেশনের ইকুয়াল চান্স থাকবে টু বি সিলেক্টেড উইদিন দ্য স্যাম্পল। অর্থাৎ আমি ধরলাম এখানে আমার 5 লক্ষ ইউনিট অফ অবজারভেশন আছে, কিন্তু এই 5 লক্ষ সবাইকে তো আমি নেব না। আমি কি নেবো, আমি ধরলাম এখান থেকে আমি 500 ইউনিট অফ অবজারভেশন নেবো, তার মানে আমার স্যাম্পল সাইজ হবে 500, কিন্তু আমার পপুলেশন সাইজ কত, 5 লাখ। এইবার এই যে 500টা আমি নেব, আমাকে তো এক এক করে নিতে হবে। আমি এমন ভাবে নেব যে প্রতিবারই যেন এই 5 লক্ষ ইন্ডিভিজুয়াল প্রত্যেকেরই চান্স থাকবে সিলেক্ট হওয়ার, ওই 500টার মধ্যে ইনক্লুড হওয়ার। ঠিক যেমন আমরা যখন লটারি কাটি, ধর একটা কোন একটা লটারিতে হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয় সব পুরস্কার মিলিয়ে হয়তো 50 জন পুরস্কার পাবে, কিন্তু টিকিট কেটে হয়তো 50 লাখ, সারা দেশ জুড়ে 50 লক্ষ মানুষ টিকিট কেটেছে। এবার যখন খেলাটা হয় ওই 50 লক্ষ মানুষের যে টিকিটের যে নাম্বার সেটা লটারির সেই এর মধ্যে থাকে, সেখান থেকে 50টা একটা একটা করে 50টা তোলা হয়। এর প্রতিবার যখন তোলা হচ্ছে ওই 50 লক্ষর মধ্যে যে কোনো একটা আসতে পারে, অর্থাৎ মানে 50 লক্ষ ব্যক্তি যারা টিকিট কেটেছে প্রত্যেকেরই চান্স রয়েছে জেতার, কি তাই তো? এইটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। এটা একটা গাণিতিক ভাষা, প্রবাবিলিটি, যেটার মানে হচ্ছে যে ইকুয়াল চান্স অফ সিলেকশন অ্যাজ স্যাম্পল ইউনিট। ক্লিয়ার? এটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, যেটাকে র্যান্ডম স্যাম্পলিং ও বলা হয়, র্যান্ডম একটা স্ট্যাটিস্টিক্যাল টার্ম। তো সেই প্রবাবিলিটি স্যাম্পলিং যেখানে কোনো পপুলেশন থেকে যখন আমরা স্যাম্পল কালেকশন করি তখন প্রতিটি ইন্ডিভিজুয়ালের ইকুয়াল চান্স থাকে সিলেক্ট হওয়ার, সেটাই হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। এবার তার আমরা দুটো মেজর ভাগ করেছি, একটা হচ্ছে রেস্ট্রিক্টেড আর একটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড। আনরেস্ট্রিক্টেড মানে হচ্ছে ঠিক লটারি সিস্টেম যেমন, সেখানে কোনো রেস্ট্রিকশন থাকে না, কোনো কন্ডিশন থাকে না, যতটা টিকিট বিক্রি হয়েছে সবগুলো নাম্বার একটা জায়গায় থাকে, সেটাকে বারবার ঘোরানো হয় আর সেখান থেকে একটা করে নাম্বার তোলা হয়, যার ফলে ওই যতগুলো আছে প্রত্যেকেরই ইকুয়াল চান্স থাকে সিলেক্ট হওয়ার। ঠিক আছে? এটাকে বলা হয় আনরেস্ট্রিক্টেড, অর্থাৎ কোন রকম বাধা মানে কন্ডিশন দেওয়া নেই, কোন রকম শর্ত দেওয়া থাকছে না, সেটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড। সেটাকে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ও বলে থাকি, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আমি এটাকে বলেছিলাম দুটো আরো ভাগ করেছিলাম, একটা হচ্ছে বলেছিলাম উইথ রিপ্লেসমেন্ট, আর একটা বলেছিলাম উইদাউট রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্ট অর্থাৎ আমি উদাহরণ হিসেবে বললাম যে 5 লাখ মানুষ টিকিট কেটেছে, 50 জনকে আমি পুরস্কার দেব। ঠিক আছে? এইবার আমি উইথ রিপ্লেসমেন্ট যদি করি, তার মানে ধর আমি প্রথমে এখান থেকে একটা নিলাম, একটা নাম্বার উঠে এলো, সেই পুরস্কার পেয়ে গেল, তারপরে কি করলাম, সেই তার নাম্বারটা আবার এর মধ্যে লিখে দিলাম, দিয়ে আবার ওটাকে ঘোরালাম, ঘুরে আবার তুললাম। এক্ষেত্রে কি হবে, যে পুরস্কার পেলো তার নাম্বারটা যেহেতু আবার এখানে ফিরিয়ে দেওয়া হলো, দ্বিতীয়বার তোলার সময় তার নাম্বারটা আসতে পারে বা অন্য যে কোনো নাম্বার আসতে পারে। এই যে সিস্টেমটা বা প্রসেসটা বললাম, এটাকে বলা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট। অর্থাৎ যেটা তুললাম সেটা টেস্ট করে আবার আমি পুনরায় পপুলেশনের মধ্যে ফেরত পাঠিয়ে দিলাম, সেটাকে বলা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট। এটাও একটা পদ্ধতি র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে নাম্বারটা তোলা হলো সেটাকে সাইড করে রাখা হলো, সেটাকে আর পপুলেশনের মধ্যে রাখা হলো না, আবার আরেকটা তোলা হলো। তার মানে কি, প্রথমবার আমি তুললাম 5 লাখের মধ্যে একটা, দ্বিতীয়বার আমি তুলবো 4,99,999 জনের মধ্যে একটা তুলবো, তারপরে আমি তুলবো নেক্সটটা হলো, তারপরে সেটা সাইডে রেখে দিলাম, তাহলে সংখ্যা কত থাকলো, 4,99,998 থাকলো, তার মধ্যে একটা তুলবো। অর্থাৎ উইদাউট রিপ্লেসমেন্ট যখন করব তখন প্রতিবার
আমার পপুলেশন সাইজ কিন্তু এক এক করে কমছে, কারণ আমি যেটা বের করছি, যে ইন্ডিভিজুয়ালটাকে বের করছি বা সংগ্রহ করছি স্যাম্পলের মধ্যে, সেটাকে আর ওর মধ্যে ঢোকাচ্ছি না। এই পদ্ধতিটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। এটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর দুটো পদ্ধতি আমরা বলতে পারি, বা যেটাকে আমরা আনরেস্ট্রিক্টেড র্যান্ডম স্যাম্পলিং বলছি। এর বেশ কিছু পদ্ধতি রয়েছে, বইয়ে দেখবি বলা আছে। আমি যে ইংরেজি এটা পাঠিয়েছি, যদি না পাঠিয়ে থেকে আজকে পাঠিয়ে দেবো, আমি দেখেছি। সেখানে যে পদ্ধতিগুলো রয়েছে, অর্থাৎ আনরেস্ট্রিক্টেড র্যান্ডম স্যাম্পলিং এর কতগুলো পদ্ধতি হয়, উইথ রিপ্লেসমেন্ট বা উইদাউট রিপ্লেসমেন্ট, দুটো তো ভাগ বললাম। পদ্ধতি কি কি, অর্থাৎ কি কি ভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করি, তার মধ্যে প্রথমে যেটা বললাম লটারি মেথড, অর্থাৎ ঠিক লটারি যে পদ্ধতিতে যেরকম ভাবে করা হয় সেটা অনেকে ফলো করে। লটারি মেথড অর্থাৎ প্রতিটি ইউনিট অফ অবজারভেশন তার জন্য নাম্বার দিয়ে সেটাকে একটা বাক্সের মধ্যে রাখা হয়, তারপরে সেটাকে ঘুরিয়ে 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 সেখান থেকে একটা একটা করে তোলা হয়। এটা আমরা লটারি মেথডে দেখে থাকি। বা কোনো একজন মানুষের একজনকে চোখ বেঁধে দিয়ে তাকে বলা হয় যে তুমি তোলো, ওকে, যাতে করে কোনো রকম বায়াসনেস না থাকে। অর্থাৎ আমি যখন বাক্সটাকে ঘোরাচ্ছি, তখন যদি কেউ দেখতে থাকে, তাহলে সে কোনো একটা জায়গা হয়তো দেখে সে এটা না এটা নেবো, ওটা না ওটা নেবো, এইরকম বায়াসনেসে থাকবে না। অর্থাৎ পুরো চোখ বাঁধা অবস্থায় বাক্সের মধ্যে থেকে ব্লাইন্ডলি সে তুলবে, এবং হাত ঢুকিয়ে যেখানে যাবে সেখান থেকেই সে তুলবে। ঠিক আছে, কোন রকম তার পার্সোনাল কোন রকম চয়েস থাকবে না। সেটাই হচ্ছে আনরেস্ট্রিক্টেড র্যান্ডম স্যাম্পলিং এর লটারি মেথড। ঠিক আছে, এছাড়া আর কি মেথড হতে পারে? হ্যাঁ, এখানে একটা জিনিস লটারি মেথডে যেটা করার দরকার হয়, অর্থাৎ আমি যে স্লিপ গুলো, অর্থাৎ প্রতিটি ইউনিট অফ অবজারভেশন বা প্রতিটি ইন্ডিভিজুয়ালের জন্য একটা নাম্বার অ্যাসাইন করার কথা বললাম, সেক্ষেত্রে প্রতিটি স্লিপ একই সাইজের, একই কাগজের বা যা দিয়েই তৈরি করি সেম হবে, যাতে একজন ব্লাইন্ড ব্যক্তি বা চোখ বাঁধা অবস্থায় সে যখন দুটো পাশাপাশি স্লিপে হাত দেবে, সে যেন বুঝতে না পারে যে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে। ঠিক আছে, অনেক রকমের কন্ডিশন, মানে অনেক রকমের সতর্কতা অবলম্বন করতে হয়, না হলে কিন্তু যদি বোঝা যায়, আর কারো যদি জানা থাকে যে কোনো একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কি ধরনের কাগজ বা বড় সাইজের বা ছোট সাইজের ব্যবহার করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু একটা বায়াসনেস চলে আসতে পারে। ওই জন্য কোনো, অর্থাৎ যখন ইন্ডিভিজুয়াল ওয়াইজ আমি যখন নাম্বার অ্যাসাইন করে লটারি বাক্সে ফেলছি, তখন সেম কাগজ, সেম সাইজ এবং একই রকম ভাবে আমি যদি ভাঁজ করি, একই রকম ভাবে আমাকে সেটা রাখতে হবে, কোনো রকম পার্থক্য সেখানে যেন না থাকে। এটা একটা শর্ত। আরেকটা পদ্ধতি হচ্ছে টেবিল অফ র্যান্ডম নাম্বারস। এটা বিভিন্ন স্ট্যাটিস্টিশিয়ান তারা তৈরি করেছেন। যেমন 1927 সালে ট্রিপেট বলে একজন ম্যাথমেটিশিয়ান, তিনি একটা র্যান্ডম নাম্বার টেবিল তৈরি করেছেন। সেখানে মোট 41,600টা র্যান্ডম নাম্বার আছে। আমাদের সাধারণত স্যাম্পলিং এ এর বেশি লাগে না। সেখানে টোটাল 10,400টা সেট আছে, অর্থাৎ 41,600টা যে র্যান্ডম নাম্বার, তার মধ্যে 10,400টা নাম্বারের সেট আছে, এবং প্রতিটি যে নাম্বার সেখানে 4 ডিজিট। এই র্যান্ডম টেবিল কিভাবে ইউজ করতে হয় তার একটা পদ্ধতি আছে, সেটা আমি পরে বলে দেবো। হতে পারে এটার উপরে তোদের হাউ টু ইউজ র্যান্ডম টেবিল সেটা যদি আসে, তাহলে সেই অনুযায়ী তোদেরকে এটা শিখতে হবে। ঠিক আছে, আমি পরে এটা বলবো। তারপরে কেন্ডাল এবং স্মিথ 1939 সালে তারা র্যান্ডম নাম্বার করেছিলেন, যেটা 1 লক্ষ র্যান্ডম ডিজিট বা সংখ্যার সমষ্টি, যেটা 25টা সেটে ভাগ করা থাকে, এবং প্রতিটি ক্ষেত্রে 4 ডিজিট নাম্বার। আচ্ছা, র্যান্ড কর্পোরেশন, ওটা একটা সংস্থা, 1955 সালে তারাও একটা র্যান্ডম টেবিল তৈরি করে, যেখানেও 1 লক্ষ টোটাল ডিজিট আছে এবং 20টা সেটে ভাগ করা আছে, এবং এক্ষেত্রে প্রতিটি সংখ্যা 5 ডিজিট করে। এইভাবে আমি একটা ছবি দেখাচ্ছি, তো দেখতে পাবি কিনা জানি না। এই যে, নাহলে আমি বোর্ডে এঁকে দিচ্ছি। আমি এখানে কয়েকটা সংখ্যা আছে, ধর 2952, তারপর এটা আছে 4167, তারপর এটা আছে 2670, তারপরে আছে 0560, তারপরে আছে 2754। অর্থাৎ যে র্যান্ডম টেবিলের কথা এখানে বলা হচ্ছে, সেখানে এইরকম দেখ প্রতিটি 4 ডিজিটের নাম্বার, অর্থাৎ 4 অঙ্কের সংখ্যা। কিন্তু
কোনো রকম সিকোয়েন্স বা এরকম কিছু নেই, র্যান্ডামলি 29 52 41 67 27 70 এই 26 70 0560 2754 এরকম র্যান্ডামলি সাজানো আছে। এবার একটা নির্দিষ্ট নিয়মে আমরা এই র্যান্ডাম টেবিলটাকে স্টাডি করি। অর্থাৎ আমি ধরলাম যে 50টা আমার অবজারভেশন লাগবে, অর্থাৎ আমার স্যাম্পল সাইজ 50, তার মানে আমার 50 জনকে নিতে হবে, ঠিক আছে। সেই অনুযায়ী আমি আমার টোটাল যে পপুলেশন, আমার যদি 500 পপুলেশন সাইজ থাকে, তাহলে আমার 1 থেকে 500 পর্যন্ত সংখ্যা আছে, সেই 1 থেকে 500 এর মধ্যে আমাকে 50টা তুলতে হবে। এবার তাহলে কোন কোন সিরিয়াল নম্বর আমার মধ্যে আমার স্যাম্পল সাইজের মধ্যে আসবে সেটা যদি আমি বের করতে চাই, তখন আমি র্যান্ডাম টেবিলেরও সাহায্য নিতে পারি। সাধারণত আমরা সবসময় লটারি পদ্ধতি ব্যবহার করি না, আমরা যারা গবেষণা করি আমরা সাধারণত এই র্যান্ডাম টেবিল ইউজ করেই আমার নির্দিষ্ট যতগুলো আমার স্যাম্পল সাইজ দরকার সেটা আমরা তুলে নিই, ঠিক আছে। এটা আমি একটু দেখবো, দেখে তারপর আমি ক্লাসটা নিতে পারবো, তার আগে আমি নিতে পারবো না, ঠিক আছে। ওই জন্য এটা আমি র্যান্ডাম টেবিল কিভাবে পার্ট করতে হয় সেটা আমি পরে দেখাবো, বা সেটাকে বলে আমি ভিডিও করেও পাঠিয়ে দিতে পারি তোদেরকে, সেটা আমি দেখছি। আচ্ছা, তাহলে আমরা র্যান্ডম স্যাম্পলিং, যেটা আনরেস্ট্রিক্টেড র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট বা উইদাউট রিপ্লেসমেন্ট যাই বলি, সেটাকে আমরা লটারি মেথডে ড্র করতে পারি, অর্থাৎ স্যাম্পল কালেকশন করতে পারি, বা র্যান্ডম নাম্বার টেবিল যেগুলো হয় সেখান থেকেও আমরা স্যাম্পল বা স্যাম্পল ইউনিট সংগ্রহ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর সুবিধাগুলো কি কি? এখানে যেহেতু selection of item in the sample depends entirely on chance, there is no possibility of personal bias affecting the result. অর্থাৎ আমরা যখন স্যাম্পলিং এররের নিয়ে আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে, সেখানে আমরা বায়াসড এরর আর আনবায়াসড এরর বলেছিলাম। তো সেই যে আনবায়াসড এরর যেটা আর বায়াসড এরর যেটা, আমরা যদি র্যান্ডম স্যাম্পলিং ইউজ করি তাহলে ওই বায়াসড এররের কোনো প্রসঙ্গই আর আসবে না, কারণ এখানে পার্সোনাল চয়েস বা পার্সোনাল প্রিজুডিসেস, অর্থাৎ মানুষের ব্যক্তিগত চিন্তা ভাবনা বা ধারণা বা পছন্দ এখানে কোনো গুরুত্ব পাচ্ছে না। পুরোপুরি আমরা র্যান্ডামলি স্যাম্পল সংগ্রহ করছি, সেক্ষেত্রে বায়াস এরর এখানে আসে না। তাহলে এটা একটা ভালো পদ্ধতি বলতে পারি। নেক্সট কি বলছে, আমরা যখন নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর কোন একটা স্যাম্পল সংগ্রহ করি, সেখানে আমরা আমাদের একটা জাজমেন্টের ব্যাপার থাকে। বলছি যে অ্যাজ কম্পেয়ার টু জাজমেন্ট স্যাম্পলিং, random sample represents the universe in a better way. As the size of the sample increases, it becomes increasingly representative of the population. অর্থাৎ আমি যদি র্যান্ডামলি স্যাম্পল সংগ্রহ করি, তাহলে এটা ধরে নেওয়া হয় যে আমার যে পপুলেশন, যেখান থেকে আমি স্যাম্পল ড্র করছি, সংগ্রহ করছি, আমার স্যাম্পল সেই পপুলেশনকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে সক্ষম হবে। যেহেতু এটা একটা ন্যাচারাল প্রসেস, অর্থাৎ র্যান্ডামনেস এটা প্রকৃতিতে ঘটে, এবং আমি সেই পদ্ধতিটাকেই ফলো করছি। কোন একটা বড় জনসংখ্যা থেকে ছোট একটা স্যাম্পলকে সংগ্রহ করছি, র্যান্ডামলি সংগ্রহ করছি, সেই ক্ষেত্রে আমি যে স্যাম্পল সাইজটাকে নিলাম তার বৈশিষ্ট্যের সঙ্গে আমার পপুলেশনের বৈশিষ্ট্যের একটা মিল থাকবে, এটা আশা করা যায়। অর্থাৎ তার মানে আমি যেটাকে এখানে স্যাম্পলিং এর ভাষায় রিপ্রেজেন্টেটিভনেস, প্রতিনিধিত্ব, অর্থাৎ পপুলেশনকেই তো আমরা স্টাডি করব আলটিমেটলি, কিন্তু গোটা পপুলেশনকে আমরা ইনক্লুড করছি না স্টাডিতে, কারণ সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার বা সবসময় সম্ভব হয় না গোটা পপুলেশনকে স্টাডি করার। তাই আমরা স্যাম্পল স্টাডি করি, কি তাই তো? তো সেই স্যাম্পলটা যখন সংগ্রহ করছি, সেই স্যাম্পলটা যেন ওই পপুলেশনের রিপ্রেজেন্টেশন হয়। ঠিক যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমি যদি বলি যে একজন মানুষের চেহারার সঙ্গে সব থেকে ভালো মিল কার পাবো, তার বাচ্চার ছেলে মেয়ে, তাই তো? তাহলে বা তার কোনো যদি যমজ ভাই বোন থাকে তার, ঠিক তো? তাহলে সেটাকেই তো বলবো রিপ্রেজেন্টেশন। অর্থাৎ একটা লোক, তার চেহারার সঙ্গে মিলযুক্ত আরেকটা চেহারা আমার দরকার, তার মানে ওর রিপ্রেজেন্টেশনটা যেন তার মধ্যে খুঁজে পায়। সেটা হয় তার বাচ্চাকে দেখবো, না হলে তার যমজ যদি কেউ থেকে থাকে, কারণ তাদের কাছাকাছি ফেস থাকে। তো একই রকম ভাবে আমি যখন পপুলেশন থেকে স্যাম্পল সংগ্রহ করব, তখন এটা তো স্যাম্পলিং এ বলাই আছে যেন রিপ্রেজেন্টেশন, ট্রু রিপ্রেজেন্টেশন হয়, অর্থাৎ পপুলেশনের বৈশিষ্ট্যের সঙ্গে স্যাম্পলের বৈশিষ্ট্যের মধ্যে যেন খুব বেশি ফারাক না থাকে। তো সেটা এক্স্যাক্টলি র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে প্রযোজ্য, কারণ র্যান্ডম স্যাম্পলিং এ যেহেতু কোনো রকম কন্ডিশন থাকে না, তাই যত স্যাম্পল সাইজ বাড়ে তত আমরা পপুলেশনের সঙ্গে স্যাম্পলের একটা তুলনা
করতে পারি, বলতে পারি যে হ্যাঁ পপুলেশন এবং স্যাম্পল তাদের বৈশিষ্ট্য খুব কাছাকাছি, এবং এটা ধরে ধরে নেওয়া হয় স্ট্যাটিস্টিক্সে। আর কি, the analysis can easily assess the accuracy of the estimate because sampling errors follow the principle of chance. The theory of random sampling is further developed than that of any other type of sampling, which enables the analyst to provide the most reliable information at least cost. অর্থাৎ যেহেতু র্যান্ডম স্যাম্পলিং এ আমার অ্যাকিউরেসি অনেক বেশি হওয়ার চান্স থাকে, অর্থাৎ আমি যেটা চাইছি স্টাডি করতে, অর্থাৎ পপুলেশনকে আমি স্টাডি করতে চাইছি, তার জন্য আমি র্যান্ডম স্যাম্পলিং নিয়ে সেই র্যান্ডম স্যাম্পলিং এর থেকে তথ্য সংগ্রহ করে আমি সেই পপুলেশন সম্পর্কে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছালাম, এবং এক্ষেত্রে ওই সিদ্ধান্তটা পপুলেশনের বৈশিষ্ট্যের সঙ্গে ম্যাচ করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ঠিক আছে, সেই জন্য র্যান্ডম স্যাম্পলিং পরবর্তীতে বিজ্ঞানীরা এইটার উপরে আরো বেশি গুরুত্ব দিয়েছেন, এবং এই র্যান্ডম স্যাম্পলিংকে তারা আরো বেশি রিফাইন করেছেন বিভিন্নভাবে। এই যে শ্রেণীবিভাগগুলো বললাম সেগুলো পরপর এসছে, কিছু রেস্ট্রিকশন দিয়েও র্যান্ডম স্যাম্পলিং গুলোকেই ব্যবহার করতে বলা হয়। খুব রেয়ার কেসে আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে ঢুকি, আদারওয়াইজ সবসময় কিন্তু আমরা র্যান্ডম স্যাম্পলিং গুলো ব্যবহার করি। এটা হচ্ছে সুবিধা। অসুবিধা এটা কি, পরীক্ষায় কিন্তু আসে। The use of simple random sampling necessitates a completely catalogued universe from which to draw the sample. Yes, অর্থাৎ র্যান্ডম স্যাম্পলিং আমি তখনই ব্যবহার করতে পারবো যখন আমার কাছে আমার যে পপুলেশন, এই যে আমি উদাহরণ দিলাম 5 লাখ, তাহলে ওই 5 লাখ যে ইন্ডিভিজুয়াল আছে পপুলেশনের মধ্যে, প্রতিটির যে নাম্বার, সিরিয়াল নম্বর, সেটা আমার একটা জায়গাতে রেডি রাখতে হবে। তাহলে সেটাও তো একটা সময় সাপেক্ষ কাজ, কি তাই তো? সেটা ক্যাটালগ আকারে থাকতে হবে, বা লটারি পদ্ধতি নিলে তার মধ্যে সেই স্লিপ গুলো রাখতে হবে। এটা একটা সময় সাপেক্ষ কাজ। অনেক ক্ষেত্রেই এটা কঠিন হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে এটা সম্ভবও নয়। অর্থাৎ আমি স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা দেখেছি যে কেন স্যাম্পলিং করি, সেখানে আমরা দেখেছি যে এমন কিছু ইউনিভার্স আছে যেখানে অসীম, অর্থাৎ পপুলেশন অসীম, বা পপুলেশনের নেচারটা এমন গোটাটাকে আমরা কখনোই আমাদের আয়ত্তের মধ্যে আনতে পারবো না। যেমন আমি ব্লাড স্যাম্পলের কথা বলি, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ক্যাটালগ তৈরি করা তো সম্ভব নয়। এটা একটা ডিমেরিটস র্যান্ডম স্যাম্পলিং এর। The size of the sample required to ensure statistical reliability is usually larger under random sampling than stratified sampling. এটা একটা স্ট্যাটিস্টিক্যালি এটাকে এই দুর্বলতাটা এখানে বলা হয়েছে। অর্থাৎ আমরা যদি পাশাপাশি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর সঙ্গে র্যান্ডম স্যাম্পলিং এর তুলনা করি, তাহলে বলা হচ্ছে যে র্যান্ডম স্যাম্পলিং যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমার স্যাম্পল সাইজটা সাধারণত বেশি নিতে হয়। ঠিক আছে, আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং যখন ব্যবহার করব তখন আমার স্যাম্পল সাইজটা বেশি নিতে হয়। কেন, আমি উদাহরণ হিসেবে বলছি। যে কোনো পপুলেশনের মধ্যে হেটেরোজিনিটি থাকাটা স্বাভাবিক। হেটেরোজিনিটি মানে পার্থক্য। র্যান্ডম স্যাম্পলিং এর প্রধান শর্তই কিন্তু হোমোজিনিয়াস পপুলেশন যদি হয় সেক্ষেত্রে র্যান্ডম স্যাম্পলিং সব থেকে কার্যকরী হয়। আমি একটা ফরেস্টে গেলাম, একটা অরণ্যে গেলাম, সেখানে তো অনেক ধরনের গাছ থাকে। এবার আমি যদি সেখান থেকে র্যান্ডামলি চুজ করি, তাহলে দেখা গেল যে সেখানে 10 রকমের গাছ আছে, কোনো একটা গাছ, কোনো এক প্রকারের প্রজাতির গাছ বেশি উঠে চলে এলো, আসতেই পারে, সেটা কিন্তু ট্রু রিপ্রেজেন্টেশন হলো না। যদি হেটেরোজিনিয়াস পপুলেশন হয় তাহলে কিন্তু সিম্পল র্যান্ডম স্যাম্পলিং অসুবিধাজনক। তখন আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং ইউজ করি, যেখানে প্রথমে পপুলেশনকে হোমোজিনিয়াস স্ট্রাটাতে ভেঙে ফেলা হয়। ঠিক আছে, ওই জন্য র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে অলওয়েজ স্যাম্পল সাইজ বেশি রাখতে হয় ট্রু রিপ্রেজেন্টেশন যদি হতে হয়। অর্থাৎ আমি ওই পপুলেশনের উদাহরণ দিয়ে বলেছিলাম জনসংখ্যার, যে এসসি এসটি ওবিসি পপুলেশন যে কোনো জায়গাতেই থাকে। এবার আমাকে যদি স্টাডি করতে হয় তাহলে দেখতে হবে যে এসটি কত পার্সেন্ট, এসসি কত পার্সেন্ট, জেনারেল কত পার্সেন্ট আছে। জানার পরে সেই অনুযায়ী আমার স্যাম্পলে তাদের পার্সেন্টেজটা রাখতে হবে, তবে গিয়ে তো রিপ্রেজেন্টেশনটা হবে। কিন্তু র্যান্ডামলি আমি যদি চোখ বন্ধ করে করি, তাহলে দেখা গেল যে জেনারেল থেকে এলো, এসসি থেকে এলো, এসসি থেকে কিছু এলোই না, বা এসসি থেকে একটা এলো, বা একটা দুটো এলো, এরকম হতে পারে। তাহলে ট্রু রিপ্রেজেন্টেশন হবে না। ওই জন্য স্যাম্পল সাইজ বড় করলে তবে গিয়ে সেটা হতে পারে। বোঝাতে পারছি? আচ্ছা, 3 নম্বর লিমিটেশন কি বলছে? হ্যাঁ বল। হ্যাঁ,
ঠিক আছে, কিন্তু প্রশ্নগুলো আমাকে পাঠাতে হবে। আমি যে প্রশ্নগুলো দিয়েছি আর যে নোট দিয়েছি সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা একেবারেই খুঁজে পাচ্ছ না সেইগুলো আমাকে লিস্ট করে পাঠাবে। র্যান্ডামলি পাঠাবে না, কিন্তু র্যান্ডাম স্যাম্পলিং পড়াচ্ছি, র্যান্ডামলি পাঠাবে না। ঠিক আছে, আজকে একটা পাঠালাম বা সকালে একটা পাঠালাম দুপুরে একটা পাঠালাম সেটা না, পুরো লিস্ট করে পাঠাবে। ওকে, 3 নম্বর পয়েন্ট কি, লিমিটেশন কি, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ফিল্ড সার্ভে it has been claimed that cases selected by random sampling tend to be too widely dispersed geographically and that the time and cost of collecting data become too large. Yes, আমরা ভৌগোলিকেরা যখন সার্ভে করতে যাই আমরা একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার উপরে সার্ভে করি, তো আমি আমার ক্ষেত্রে এটা ফেস করেছি। মুর্শিদাবাদ জেলা একটা বিরাট বড় জেলা, সেখান থেকে আমি তাও স্ট্র্যাটিফাইড করে নিয়েছিলাম, কিন্তু তারপরেও দেখা গেল যে জেলার উত্তর দিকে একটা বা দুটো গ্রাম পড়ছে, আবার একেবারে এক্সট্রিম দক্ষিণ দিকে একটা বা দুটো গ্রাম পড়ছে। এই উত্তর আর দক্ষিণ যাওয়া আসার ক্ষেত্রে কিন্তু 3-4 ঘন্টা সময় লেগে যায়। অর্থাৎ একটা ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে আমরা যখন র্যান্ডামলি কোনো কিছু সিলেক্ট করি তখন দেখা যায় সেগুলো বিস্তীর্ণ এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফলে প্রতিটি জায়গাতে গিয়ে সেই তথ্যগুলোকে সংগ্রহ করাটা কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। এটা র্যান্ডাম স্যাম্পলিং এর আরেকটা লিমিটেশন বলা হচ্ছে। লাস্টলি, র্যান্ডাম স্যাম্পলিং may produce the most non-random looking results. For example, 13 cards from a well shuffled pack of playing cards may consist of one suit, but the probability of this type of occurrence is very, very low. আচ্ছা, এটা আমি নিজেই বুঝতে পারলাম না। আচ্ছা, এখানে মোদ্দা কথা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে অনেক সময় র্যান্ডাম স্যাম্পলিং এই যে রেজাল্ট আমরা পাই সেটা নন র্যান্ডাম স্যাম্পলিং এর মতো রেজাল্ট দেয়। তার কারণ হচ্ছে যে এখানে একটা কার্ডের উদাহরণ দিয়েছে যে এই যে তাস খেলা হয়, সেই তাসের মধ্যে আমরা যদি 13টা কার্ড তুলতে চাই তাহলে সেই 13টা কার্ডের মধ্যে যে যে কার্ড থাকা আসা উচিত হবে সবগুলো নাও আসতে পারে, সেটা বলা হচ্ছে। সেক্ষেত্রে কি হবে, রেজাল্টটা নন র্যান্ডাম স্যাম্পলিং এর মতো আচরণ করবে। আমরা যখন তাস খেলি আমরা কি পদ্ধতিতে খেলি, ভালো করে সাফল করা হয় ওটাকে, তাই তো, করে তারপরে তো তাস বাটা হয় সবাইকে। কিন্তু সববার সবাই বা যে কজন খেলছে সবাই কি ইকুয়ালি ভালো তাস পায় বা ইকুয়ালি খারাপ তাস সবার মধ্যে পড়ে, মানে ইয়ে হয়ে যায়, ভ্যারিয়েশন এসে যায়, তাই তো। তো এই ত্রুটিটা র্যান্ডাম স্যাম্পলিং এ আছে, যে সবসময় ট্রু রিপ্রেজেন্টেশন আমরা পাই না। যার জন্য এই র্যান্ডাম স্যাম্পলিং এর এই ত্রুটিগুলো আছে বলেই স্ট্র্যাটিফাইড র্যান্ডাম স্যাম্পল অর্থাৎ রেস্ট্রিক্টেড র্যান্ডাম স্যাম্পলিং এসেছে। ঠিক আছে, এগুলো কিন্তু তোদের থিওরিটিক্যাল পার্টে আসবে, অর্থাৎ প্রতিটি স্যাম্পলিং প্রসিডিওর, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, তার সুবিধা এবং অসুবিধা এগুলো পড়তে হবে। তাহলে আমরা র্যান্ডাম স্যাম্পলিং বললাম। এইবার র্যান্ডাম স্যাম্পলিংটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড, আর রেস্ট্রিক্টেড র্যান্ডাম স্যাম্পলিং এর মধ্যে আমরা তিনটে দেখছি, একটা হচ্ছে সিস্টেমেটিক, স্ট্র্যাটিফাইড আর ক্লাস্টার্ড। প্রথমেই আমি স্ট্র্যাটিফাইড র্যান্ডাম স্যাম্পলিং বা সিম্পলি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা বলি। আমি ওই যে বলছিলাম যে পপুলেশন যদি হেটেরোজিনিয়াস হয় বা পপুলেশনের মধ্যে যদি পার্থক্য থাকে সেই ক্ষেত্রে কেবল আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডাম স্যাম্পলিং ব্যবহার করি। যদি পপুলেশন হোমোজিনিয়াস টাইপের হয়, একই ধরনের হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু আর স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ইউজ করবো না। যেমন ধরছি যে আমি ছাত্রদের নিয়ে কাজ করব, ঠিক আছে, আমার গবেষণার বিষয়টা এমন যে সেখানে আমার ওই কলেজ স্টুডেন্ট বা হাই স্কুল স্টুডেন্টদের নিয়েই কাজ করব। তার মানে কি, কলেজ স্টুডেন্ট এবং হাই স্কুল স্টুডেন্ট স্টুডেন্ট, সবাই পড়াশোনা করছে, তাদের মধ্যে আমি আর ওই যে স্টার্ট আপ করবো না সেক্ষেত্রে, কারণ আমার ওটা একটা হোমোজিনিয়াস গ্রুপ। কিন্তু আমি যদি কোন একটা জায়গার জনসংখ্যার উপর স্টাডি করি তাহলে সেই জায়গার জনসংখ্যার মধ্যে কিছু থাকবে পিছিয়ে পড়া, কিছু থাকবে এগিয়ে থাকা মানুষ, বা কাস্টের দিক থেকে বিভিন্ন কাস্টের মানুষ থাকতে পারে, বা ইকোনমিক কন্ডিশনের দিক থেকে গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাকে স্টার্টা করে নিতে হবে। অর্থাৎ আমার পপুলেশনে যতগুলো কম্পোনেন্ট থাকবে, কম্পোনেন্ট বলা ভুল হবে, যতগুলো পার্ট থাকবে সেই অনুযায়ী আমাকে স্টার্টা করতে হবে বা হোমোজিনিয়াস গ্রুপ করতে হবে। এমন ভাবে আমি গ্রুপটা করব যে গ্রুপের মধ্যে যে ইন্ডিভিজুয়াল গুলো থাকবে তাদের মধ্যে ডিফারেন্স কম থাকবে, আর একটা গ্রুপের সঙ্গে আরেকটা গ্রুপের মধ্যে ডিফারেন্সটা বেশি থাকবে। অর্থাৎ ইন্ট্রা গ্রুপ ভেরিয়েবিলিটি কম হবে, ইন্টার গ্রুপ ভেরিয়েবিলিটি বেশি থাকবে। এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর প্রথম শর্ত। অর্থাৎ
স্ট্রাটা তৈরি করা, এবং সেই স্ট্রাটাটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে করে এক একটা স্ট্রাটার মধ্যে যে ইন্ডিভিজুয়াল গুলো থাকবে তাদের মধ্যে পার্থক্য কম থাকবে। আমি উদাহরণ হিসেবে বললাম যে এসসি গুলোকে আমি একটা গ্রুপে রাখলাম, এসটি তাদেরকে আমি একটা গ্রুপে রাখলাম, আর ওবিসি তাদেরকে আমি একটা গ্রুপে রাখলাম, আর আনরিজার্ভ অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি তাদেরকে আমি একটা গ্রুপে রাখলাম। এটা একটা স্ট্রাটা হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে এই স্ট্রাটা দিয়ে কাজ চলে না, কারণ এসসি দের মধ্যেও কিছু মানুষ থাকে খুব বেশি আধুনিক মনস্ক, উন্নত চিন্তা ভাবনার অধিকারী বা উচ্চবিত্ত বড়লোক। আবার এই এসসি দের মধ্যেই কিছু গরিব, পিছিয়ে পড়া, কুসংস্কারাচ্ছন্ন, ধর্মান্ধ মানুষ থাকতে পারে। তাহলে সেই দুটোকে যদি আমি একই গ্রুপে রাখি তাহলে আমার স্টাডিতে ভুল হয়ে যাবে না? তাহলে সেখানেও আমাকে স্ট্রাটা করতে হতে পারে। নির্ভর করছে আমার কাজের বিষয়টা কি, অর্থাৎ পপুলেশনের কোন বৈশিষ্ট্যগুলোকে আমি হাইলাইট করার চেষ্টা করছি, সেই অনুযায়ী কিন্তু আমাকে স্ট্রাটা তৈরি করতে হবে। হতেই পারে সেখানে আমি কাজটাকে ধরলামই না, ঠিক আছে, আমি ইকোনমিক বা মানুষের লেভেল অফ কালচারাল অ্যাওয়ারনেস তার উপর ভিত্তি করে আমি স্ট্রাটা তৈরি করেছি, করতেই পারি, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা সুবিধা অসুবিধাটা কি দেখে নেই। আচ্ছা, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এ তাহলে প্রথমে করতে হয় পপুলেশনকে কতগুলো গ্রুপে বা স্ট্রাটায় ভেঙে ফেলতে হয়, তারপরে প্রতিটি গ্রুপ থেকে র্যান্ডমলি স্যাম্পল ইউনিট সংগ্রহ করতে হয়। দুটো স্টেপ। এক্ষেত্রে যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে যে আমি যখন স্ট্র্যাটিফিকেশন করছি, যে বললাম আমি কি বিষয় যা দেখতে চাইছি সেই বিষয়ের উপরে পপুলেশনের মধ্যে যদি হেটেরোজেনিটি থাকে সেই অনুযায়ী আমি গ্রুপিংটা কিন্তু করব। আর একটা গ্রুপের মধ্যে ইন্ডিভিজুয়ালের মধ্যে কোনো ডিফারেন্স কম থাকবে, বরং একটা গ্রুপ এবং আরেকটা গ্রুপের মধ্যে পার্থক্যটা বেশি থাকবে। অর্থাৎ দেখা গেল হিরণময় আর দুর্যোধন দুটো আলাদা গ্রুপে পড়লো, আর আর হিরণময়ের সঙ্গে আবু তাহের থাকলো, দুর্যোধনের সঙ্গে ধরলাম তনুশ্রী থাকলো। তার মানে আমি ধরে নিচ্ছি যে দুর্যোধন এবং তনুশ্রী দুজনের মধ্যে ডিফারেন্সটা কম, আর হিরণময় দেবাশিস বা হিরণময় আবু তাহেরের সঙ্গে তনুশ্রী এবং দুর্যোধনের পার্থক্য বেশি। অর্থাৎ দুজন যারা আলাদা গ্রুপে থাকবে তাদের মধ্যে পার্থক্যটা বেশি থাকবে, আর যারা একই গ্রুপে থাকবে তাদের মধ্যে পার্থক্যটা কম থাকবে। এটা তো স্বাভাবিক, নাহলে গ্রুপিং কেন করলাম যদি এইটাই না তৈরি হবে, স্ট্রাটা কেন করলাম, ঠিক আছে। আরেকটা হচ্ছে কতগুলো স্ট্রাটা, নাম্বার অফ স্ট্রাটা, অর্থাৎ কতগুলো গ্রুপ করব। The practical considerations limit the number of strata that is feasible. Cost of the adding more strata may soon outrun the benefits. As a generalization, more than 6 strata may be undesirable. অর্থাৎ কতগুলো গ্রুপ করা দরকার, কতগুলো গ্রুপ করা উচিত সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কিছু বলা নেই। তবে যত বেশি গ্রুপ করা হবে, অর্থাৎ আমি যদি অনেক বেশি স্ট্রাটা করে ফেলি সেক্ষেত্রে আমার আসল উদ্দেশ্যই জলে চলে যেতে পারে। ওই জন্য বলা হচ্ছে যে এটা দেখা গেছে বিভিন্ন জায়গাতে টেস্ট করে যে মোটামুটি 6টার বেশি গ্রুপ করলে সেটা অকাজের হয়ে যাবে, কোনো কাজের থাকবে না। ওই জন্য যা গ্রুপ করবে 6টার মধ্যে করবে, এটা বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট, আমি যে গ্রুপগুলো করলাম সব গ্রুপে তো সমান সংখ্যা থাকবে না, কারণ আমি বৈশিষ্ট্য অনুযায়ী গ্রুপ করেছি। তাহলে আমি যখন স্যাম্পল নেব প্রতিটি গ্রুপ তার যে সাইজ সেই অনুযায়ী প্রপোর্শনাটলি আমি স্যাম্পল সাইজ নেব। কিরকম, আমি ধরলাম 5 লাখ পপুলেশন আছে, সেটাকে আমি 4টে গ্রুপে ভাগ করেছি। তাহলে প্রথম গ্রুপে আমি ধরলাম 1 লাখ লক্ষ, তারপরের গ্রুপে ধরলাম 50,000, না, প্রথম গ্রুপে 2 লক্ষ, তারপরের গ্রুপে 1.5 লাখ, তারপরের গ্রুপে দেখা গেল 50,000, তারপরের গ্রুপে বাকিটা থাকলো। তাহলে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 1 লাখ, তাই তো। অর্থাৎ আমি 4টে স্ট্রাটায় ভাগ করলাম, 4টে স্ট্রাটার সাইজ আলাদা আলাদা। আমি যখন স্যাম্পল সাইজ নেবো, ধরলাম আমি যদি এখান থেকে 500টা নিই, তাহলে আমি কত পার্সেন্ট নিচ্ছি, 500 ভাগ 5 লাখ ইন্টু 100, মানে 1 এর 50, এই না 5 10, মানে 1 এর 10, তাই তো, নয় 10% নিচ্ছি, কত, হ্যাঁ হ্যাঁ 0.1%। যাই হোক, এটা সংখ্যাটা খুব কম, এত কম পার্সেন্টেজ নেওয়া যায় না, আমরা 5 to 10% মধ্যে থাকার কথা বলা হয়। যাই হোক, তো 0.1% যদি হয় তাহলে এখান থেকেও আমি 0.1% নেবো, এখান থেকেও আমি 0.1% নেবো, এখান থেকেও 0.1% নেবো, এখান থেকেও 0.1% নেবো। তবে গিয়ে আমার প্রতিটি গ্রুপ থেকে প্রপোর্শনেটলি আমি স্যাম্পল ইউনিট সংগ্রহ করলাম, এবং আমার টোটাল যে স্যাম্পল ইউনিট সেটাও আমার, আমি যেটা প্রথমে ভেবে রেখেছি সেটাই হবে।
ঠিক আছে, এটাও একটা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে মাথায় রাখতে হয়। আচ্ছা, এবার তাহলে আমরা এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আমি এই টেক্সটটা পাঠাবো, এখানে টেবিলগুলো তোরা একটু দেখবি, যে বিভিন্ন উদাহরণ দিয়ে, যেমন টিচার কমিউনিটি, শিক্ষক সম্প্রদায়, তাদের মধ্যে যেমন বিভিন্ন বয়সের টিচার থাকে, আবার তাদের ডেজিগনেশন, কেউ প্রফেসর, কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কেউ অ্যাসোসিয়েট প্রফেসর, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে থাকে, কারো পিএইচডি আছে, কারো পিএইচডি নেই, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে থাকে। আবার আচ্ছা, ওখানে আমি উদাহরণটা দিয়ে কিভাবে স্যাম্পেলটা সংগ্রহ করা হবে সেটা বলেছে। এরকম কোশ্চেন আসতে পারে তোদের পরীক্ষায়, ওই জন্য এটা একটু দেখে রাখতে হবে। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং ড্র করতে বললো, থিওরি পেপারেই বলতে পারে, ঠিক আছে। সংখ্যাটা বলে দিল, যে পপুলেশনের ক্যাটাগরি গুলো বলে দিল, এবং কোন ক্যাটাগরিতে কত সংখ্যা আছে বলে দিল। এবার তোমাকে বললো যে 5% স্যাম্পেল নিতে হবে, এই প্রপোর্শনে বের করো স্যাম্পেল সাইজ কি হবে, ঠিক আছে, এরকম বলতে পারে। এটার জন্য এক্সক্লুসিভলি আলাদা করে আমি ভিডিও তৈরি করে পাঠাবো, কারণ এটা আমাকে প্রথমে দেখতে হবে, দেখে তারপর তৈরি করতে হবে। প্রথমে আমি র্যান্ডম নাম্বারটা বলবো, তারপরে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর এই টেবিল থেকে কিভাবে কাজ করতে হয় সেটা আমি বলবো। দুটো কাজ বললাম। আচ্ছা, সুবিধা অসুবিধাগুলো আগে দেখে নিই। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর সুবিধা, মোর রিপ্রেজেন্টেটিভ বলা হচ্ছে। কেন মোর রিপ্রেজেন্টেটিভ? কারণ পপুলেশন হেটেরোজিনিয়াস, পপুলেশন যতগুলো গ্রুপ হচ্ছে, সেই গ্রুপ অনুযায়ী প্রপোর্শনালি আমি স্যাম্পল ড্র করছি, যার ফলে পপুলেশন এবং স্যাম্পলের মধ্যেও সেই রিপ্রেজেন্টেশনটা থাকছে, অর্থাৎ পপুলেশনে যতগুলো বিভাগ আছে স্যাম্পলের মধ্যে ততগুলো বিভাগ থাকছে, ঠিক আছে। আর কি, গ্রেট অ্যাকিউরেসি, অর্থাৎ যেহেতু হেটেরোজিনিয়াস পপুলেশন থেকে প্রপোর্শনেটলি আমি স্যাম্পল সংগ্রহ করছি, এবং র্যান্ডম স্যাম্পলিং এর পদ্ধতি অবলম্বন করছি, সেই ক্ষেত্রে অ্যাকিউরেসি, অর্থাৎ পপুলেশনের সঙ্গে স্যাম্পলের মধ্যে যে পার্থক্য সেটা খুব কম হয়, তার মানে অ্যাকিউরেসি বেশি হয়। এটা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে পাওয়া যায়। গ্রেটার জিওগ্রাফিক্যাল কনসেন্ট্রেশন, ইয়েস, অর্থাৎ ভৌগোলিক এরিয়া ভিত্তিক সার্ভে যদি করা হয়, সেই ক্ষেত্রে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং যখন আমরা করি, তখন জিওগ্রাফিক্যাল স্ট্রাটাও তৈরি হয়ে যায়, জিওগ্রাফিক্যাল ক্লাস্টার তৈরি হয়ে যায়। অর্থাৎ তখন আমরা যখন সার্ভে করি, তখন এক একটা এরিয়াতে যখন যাব, সেই এরিয়াতেই আমরা কাছাকাছি আমি স্যাম্পল ইউনিটগুলো পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে সেটা হতো না, সেটা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। কিন্তু স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে যেহেতু স্ট্রাটা তৈরি করা হচ্ছে, তাহলে এক একটা স্ট্রাটা তাদের একটা কনসেন্ট্রেশন একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে সাধারণত আমরা দেখতে পাই। কিন্তু এর সীমাবদ্ধতাও রয়েছে, সেগুলো কি? utmost care must be taken in dividing the population into strata, খুব গুরুত্বপূর্ণ। বারবার আমি যেটা উল্লেখ করলাম, যে যখন আমি গ্রুপে ভাগ করে নিচ্ছি পপুলেশনটাকে, সেই জায়গাটাতে কিন্তু সব থেকে বেশি সতর্কতা থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। ওখানে যদি কোনো ভুল থাকে, তাহলে কিন্তু পুরো স্যাম্পলিং প্রসেসে ভুল চলে আসবে। The items from each strata should be selected at random, অবশ্যই সেটা করতেই হবে। But this may be difficult to achieve in the absence of skilled sampling supervisors, and a random selection within each stratum may not be ensured. এই পয়েন্টটা কেন দিয়েছি আমি বুঝতে পারলাম না। আমি যখন স্যাম্পলিং নিয়ে আলোচনা করছি, আমি তখন এটা তো ভাববই যে দক্ষ কাউকে দিয়েই আমি স্যাম্পলিংটা করাবো, অদক্ষ কাউকে দিয়ে করাবো না। Because of the likelihood that a stratified sample will be more widely distributed geographically than a simple random sample, cost per observation may be quite high. সাধারণত স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল কনসেন্ট্রেশন দেখতে পাওয়া যায়, কিন্তু যদি অনেক ক্ষেত্রেই সেটা অনেক বেশি স্ক্যাটার্ড ওয়েতেও থাকতে পারে। আমি আমার যে উদাহরণটা দিলাম, যে আমি স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং ইউজ করার পরও আমাকে অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে হয়ে গেছে, তো সেক্ষেত্রে টাইম কস্ট দুটোই বেশি লেগে যায়। এই হচ্ছে দুর্বলতা। তার মানে খুব বেশি ম্যাথমেটিক্যালি স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর মধ্যে কিন্তু দুর্বলতা নেই, এটা কিন্তু মনে রাখতে হবে। ওই জন্য এইটাকে বেস্ট র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতি বলা হয়, ঠিক আছে। হ্যাঁ, আর লিমিটেশন আছে, সেটা হচ্ছে পপুলেশন যদি ইনফাইনাইট সাইজ হয়, অর্থাৎ পপুলেশনের সাইজ যদি অসীম হয়, বা পপুলেশন গোটাটা সম্পর্কে যদি আমার স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে আমি স্ট্রাটা কি করে করব? এই পয়েন্ট এখানে দেওয়া উচিত ছিল, বইটাতে দেয়নি।
কি তাই তো? আমার পপুলেশন যদি অসীম সাইজের হয় তাহলেও আমি স্ট্রাটা করতে পারবো না, এবং সেই স্ট্রাটা অনুযায়ী প্রপোর্শনালি সিলেক্ট করতে পারবো না স্যাম্পল ইউনিট। 2 নম্বর হচ্ছে আমার পপুলেশন সম্পর্কে যদি পুরো স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে আমি কিভাবে স্ট্রাটা করবো আর কিভাবেই বা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ইউজ করবো? সেক্ষেত্রে বেটার র্যান্ডম স্যাম্পলিং করা, স্যাম্পল সাইজ একটু বাড়িয়ে নেবো, ঝামেলা মিটে যাবে। কি তাই তো? বোঝা গেল? এই দুটো পয়েন্ট এখানে দেওয়া উচিত ছিল। যাও, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, আরেকটা সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং বা সিম্পলি সিস্টেমেটিক স্যাম্পলিং। এটা আমি আগের দিন বলেছিলাম। অর্থাৎ একটা নির্দিষ্ট সিস্টেম মেনে, একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে আমি যখন স্যাম্পল সংগ্রহ করছি, এবং এক্ষেত্রে একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে আমরা স্যাম্পল সংগ্রহ করে থাকি। এটা খুব লিমিটেড ব্যবহার এর। এখানে আমাকে প্রথমে একটা লিস্ট প্রিপেয়ার করতে হয়, আমার পপুলেশন যে সাইজ, ঠিক আমরা লটারি মেথডে যেমন দেখলাম যে সেখানে আমাকে একটা ক্যাটালগ তৈরি করতে হচ্ছে পপুলেশনের, অর্থাৎ আমার পপুলেশনের সাইজ যতগুলো আমার পপুলেশনের মধ্যে ইন্ডিভিজুয়াল আছে ততগুলো আমাকে সিরিয়াল নম্বর দিতে হচ্ছে, ক্যাটালগ তৈরি করতে হচ্ছে। তো এখানেও আমাকে ওই ঝামেলাটা রয়ে গেছে, অর্থাৎ আমাকে একটা নির্দিষ্ট ইয়েতে সিরিয়ালি তাদেরকে ক্যাটালগিং করে নিতে হবে প্রথমে, সেটা জিওগ্রাফিক্যাল বা সেটা নিউমেরিক্যাল বা যে কোনো অন্যভাবে হতে পারে, অ্যালফাবেটিক্যাল বা যেভাবেই হোক। তারপরে সেটাকে আমাকে সাজিয়ে নিতে হবে, নেয়ার পরে সেখান থেকে আমাকে একটা সিস্টেম মেনে একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে স্যাম্পল ইউনিট সংগ্রহ করতে হবে। এটা অনেক বেশি সময় সাপেক্ষ কাজ, ওই জন্য এইটার ব্যবহার খুবই সীমিত, খুবই সীমিত। সাধারণত ভোটের লাইনে যখন মানুষের ওপিনিয়ন জানা হয় এইভাবে করা হয়, ওপিনিয়ন পোল সার্ভে যখন করা হয় ডিউরিং দ্য ভোটিং প্রসেস, বা অন্য যে কোনো রকম লাইন আছে সেখানে মানুষের ওপিনিয়ন জানার চেষ্টা করতে, ওইভাবে তখন তারা করতে পারে। আদারওয়াইজ গবেষকরা সাধারণত এই ধরনের পদ্ধতি খুব রেয়ার কেসে ব্যবহার করে থাকে। এখানেও প্রশ্ন আসতে পারে, পপুলেশন সাইজ দিয়ে দেওয়া হলো, স্যাম্পল সাইজ দিয়ে দেওয়া হলো, স্যাম্পলিং ইন্টারভ্যাল কত হবে? বা পপুলেশন সাইজ দিয়ে দেওয়া হলো, স্যাম্পলিং ইন্টারভ্যাল দিয়ে দেওয়া হলো, তাহলে স্যাম্পল সাইজ কি হবে? এটাও আমি দেখাবো। ওই একই যখন পরপর এইগুলো আমি মানে ক্যালকুলেশন যদি থিওরি পেপারে আসে কিরকম আসতে পারে সেই অনুযায়ী আমি তোদেরকে ভিডিও করে পাঠাবো। মেরিট কি এর? সিস্টেমেটিক স্যাম্পলিং ডিজাইন ইজ সিম্পল and convenient to adopt. The time and work involved in sampling by this method are relatively less. The results obtained are also found to be generally satisfactory, provided care is taken to see that there are no periodic features associated with the sampling interval. If proportions are sufficiently large, systematic sampling can often be expected to yield results similar to those obtained by proportional stratified sampling. অর্থাৎ এখানে যেটা বলছে যে এটা একটা সহজ পদ্ধতি। কেন সহজ পদ্ধতি? কারণ হচ্ছে যে টাইম এবং কম সময় লাগে, কম কাজ করতে হয়। আর পপুলেশনে যে ইন্ডিভিজুয়াল গুলোকে তাদেরকে র্যান্ডামলি সাজাতে হয়, কোনো সিস্টেমে সাজানোর দরকার নেই। যেটা আমি বললাম ওটা ভুল বললাম, র্যান্ডামলি সাজাতে হয়, ঠিক আছে? তারপরে সেখান থেকে নির্দিষ্ট ইন্টারভ্যালে নিতে হয়, এবং এক্ষেত্রে বলছে যে রেজাল্ট র্যান্ডম স্যাম্পলিং এর কাছাকাছি আমরা পেতে পারি। আরেকটা যেটা বলা হচ্ছে যে র্যান্ডম স্যাম্পলিং আমরা সিস্টেমেটিক স্যাম্পলিং এর ক্ষেত্রে যদি এরকম ব্যাপার না থাকে যে ইন্টারভ্যালটা বারবার বদলে যাচ্ছে, তো স্যাম্পলিং ইন্টারভ্যাল যেটা সিস্টেমেটিক স্যাম্পলিং এর ধরা হয় সেটা যদি বারবার বদলে না যায় তাহলে এটা দিয়ে কাজ চলে যায়। হ্যাঁ, সিস্টেমেটিক স্যাম্পলিং, কারো যদি র্যান্ডম স্যাম্পলিং এ অসুবিধা থাকে তাহলে সে সিস্টেমেটিক স্যাম্পলিং ইউজ করতে পারে। লিমিটেশনসটা দেখে নিই। The main limitation of this method is that it becomes less representative if we are dealing with population having a hidden periodicities. অর্থাৎ জনসংখ্যার মধ্যে যে বৈশিষ্ট্যগত যে পরিবর্তন সেটা যদি আমাদের জানা না থাকে, বা সেটা যদি নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তিত হয়, অর্থনৈতিক অনেক বিষয় থাকে যেগুলো বিভিন্ন সময়ে তাদের মানে কাজকর্ম বিভিন্ন রকমের হয়, বা বিভিন্ন সময়ে তাদের যে কি বলবো নেচার অফ অ্যাক্টিভিটিস সেগুলো বিভিন্ন রকমের হয়। সেই রকম সিচুয়েশন যদি পপুলেশনের মধ্যে লুকিয়ে থাকে, হিডেন থাকে, আর সেটা যদি আমি না জানি, সেক্ষেত্রে আমি যখন সিস্টেমেটিক স্যাম্পলিং নেব তখন কিন্তু প্রবলেম আসতে পারে। বিশেষ করে টুরিস্ট স্যাটিসফ্যাকশন সার্ভে বা টুরিস্টদের নিয়ে যখন সার্ভে করা হয়,
সারা বছর ধরেই আমি সার্ভে করব, কিন্তু সারা বছরে কিন্তু একই রকম টুরিস্ট আসে না, একটা নির্দিষ্ট সিজন থাকে টুরিস্টের। এই পিরিয়ডিসিটিটা যদি আমি সঠিকভাবে না জেনে থাকি, তাহলে কিন্তু আমার এই স্যাম্পলিং এর সমস্যা আসতে পারে। যদি হিডেন কিছু থাকে, সেটাকে হিডেন থাকলে হবে না, জানতে হবে, তবে গিয়ে কাজ হবে। Also, if the population is ordered in a systematic way with respect to characteristics the investigator is interested in, then it is possible that the only certain type of items will be included in the population, or at least more certain type than others. হ্যাঁ, যেটা আমি প্রথমে বললাম, ওটা ভুল বলেছিলাম। সেটা হচ্ছে যে আমি যদি একটা নির্দিষ্ট অর্ডারে সাজাই বা বৈশিষ্ট্য অনুযায়ী সাজাই পপুলেশনকে, সেক্ষেত্রে দেখা গেল যে সেই পপুলেশনের একটা সেকশন শুধুমাত্র স্যাম্পলিং এ উঠে এলো, আর একটা সেকশন বাদ চলে গেল। ওই জন্য সাজানোর ব্যাপারটা র্যান্ডামলি বলা হচ্ছে, বোঝা গেল? সেখানে যেন কোন রকম না থাকে। এখানে একটা উদাহরণ দিয়েছে যে শ্রমিকদের মজুরি কত, সেই অনুযায়ী অর্থাৎ শ্রমিকদের নিয়ে আমি কাজ করব। এবার আমি যত শ্রমিক আমার অ্যাভেলেবল আছে সবাইকে আমি ইনক্লুড করলাম আমার ইয়ের মধ্যে। এইবার সেখান থেকে আমি নেব সিস্টেমেটিক স্যাম্পলিং করে, অর্থাৎ আমি একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল চুজ করলাম, সেই ইন্টারভ্যালে আমি শ্রমিকদেরকে নেব। এবার হতেই পারে যে আমি যে নির্দিষ্ট ইন্টারভ্যালে যে শ্রমিকদেরকে নিচ্ছি, দেখা গেল শ্রমিকের মজুরি তো আলাদা আলাদা হয়। কেউ হয়তো ডেলি 300 টাকা ইনকাম করে, 300 টাকা মজুরিতে কাজ করে। কেউ এরকম আছে 750 টাকা মজুরিতে কাজ করে, আছে তো, বিভিন্ন কাজের বিভিন্ন মজুরি হয়। এইবার দেখা গেল যে অনেকগুলো মজুরি যুক্ত শ্রমিক আমার কাছে আছে, কিন্তু দেখা গেল যে পার্টিকুলার একটা বা দুটো মজুরি যুক্ত শ্রমিকই বেশি উঠে এলো, হতে পারে। তাহলে ত্রুটি এসে যাবে, ট্রু রিপ্রেজেন্টেশন কিন্তু তখন আর হবে না। ঠিক আছে, এটা একটা লিমিটেশন বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং বা মাল্টি স্টেজ স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিং বা মাল্টি স্টেজ স্যাম্পলিং, অর্থাৎ একাধিক ধাপে আমরা স্যাম্পলিংটাকে সংগ্রহ করে থাকি। এখানে আমি বলেছিলাম যে জিওগ্রাফিক্যাল সার্ভের ক্ষেত্রে আমরা সাধারণত এটা খুব বেশি ব্যবহার করে থাকি। আমি যখন একটা ডিস্ট্রিক্ট থেকে আলটিমেটলি আমি গ্রাম সিলেক্ট করব, প্রথমে ডিস্ট্রিক্টটাকে আমি কতগুলো গ্রুপে ক্লাস্টারে ভাগ করে দিলাম, তারপরে প্রতিটি সেই ক্লাস্টার গুলোকে আরো সাব ক্লাস্টারে ভাগ করলাম। তাহলে প্রথম লেভেলে, প্রাইমারি লেভেলে আমি একটা গ্রুপ করলাম, বড় বড় গ্রুপ, সেখান থেকে আমি র্যান্ডামলি সিলেক্ট করলাম। তারপরে সেগুলোকে আবার সেকেন্ড লেভেলে আরো ছোট ছোট গ্রুপে ভাগ করলাম, সেখান থেকে র্যান্ডামলি কতগুলো সিলেক্ট করলাম। ফাইনালি থার্ড স্টেজে গিয়ে আমি আরো ছোট ছোট গ্রুপে ভাগ করছি, আলটিমেটলি সেখান থেকে ইন্ডিভিজুয়ালটাকে সংগ্রহ করছি। আমি আমার উদাহরণ দিয়েছিলাম এর আগের দিন, যে আমি প্রথমে ডিস্ট্রিক্ট গুলোকে প্রথমে কতগুলো ব্লকে ভাগ করেছি, অর্থাৎ 26টা আমার স্টাডি এরিয়ার ব্লক, আমি 26টা ব্লককে ধরে নিলাম। তাহলে ওটা প্রাইমারি ডিভিশন হলো, ফার্স্ট লেভেল ডিভিশন। সেই 26টা ব্লক থেকে আমি দুটো বা চারটে ব্লক আমি নিয়ে নিলাম। তাহলে এটা ফার্স্ট স্টেপ র্যান্ডম স্যাম্পলিং। নেক্সট ওই যে চারটে ব্লক, বাকি ব্লকগুলোর কথা আর ভাবলাম না, ওই চারটে ব্লক সেটাকে এবার আমি গ্রাম পঞ্চায়েত অনুযায়ী ভাগ করে নিলাম। ঠিক আছে, এবার আমি প্রতিটি ব্লকের মধ্যে থেকে দুটো বা তিনটে গ্রাম পঞ্চায়েত নিলাম, বাকিগুলোকে নিলাম না। এবার ওই গ্রাম পঞ্চায়েত গুলোকে এবার আমি তাদের গ্রাম অনুযায়ী ভেঙে নিলাম। সেইবার আমি একটা গ্রাম পঞ্চায়েত 10টা গ্রাম আছে, সেখান থেকে আমি 3টে গ্রাম নেবো। তাহলে তখন আলটিমেটলি 3টে গ্রামে গিয়ে আমি সেখান থেকে আবার যখন মানুষকে সার্ভে করবো, সেখানেও আমি র্যান্ডামলি বিভিন্ন হাউস হোল্ড নেব। তাহলে আমি এখানে 3টে স্টেজে স্যাম্পলিংটা করলাম। এটাকে বলা হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। এটা সুবিধা অসুবিধাটা দেখে নেই। আচ্ছা, প্রথমে সুবিধাগুলো দেখি। মাল্টি স্টেজ স্যাম্পলিং introduces flexibility in the sampling method which is lacking in the other methods. অর্থাৎ মাল্টি স্টেজ স্যাম্পলিং এ যেহেতু একাধিক স্টেজে স্যাম্পলিংটা করার সুযোগ থাকছে, যার ফলে অনেক বেশি স্যাম্পলিং প্রসিডিউরটা অনেক বেশি ফ্লেক্সিবল হচ্ছে, অনেক বেশি নিজের মতো করে নেওয়া যাচ্ছে। ঠিক আছে, যেটা অন্যগুলোতে থাকে না। ওকে, অর্থাৎ আমি নিজের মতো প্রয়োজন অনুযায়ী বা পপুলেশনের নেচার অনুযায়ী বা পপুলেশনের জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমি 2, 3টে বা 4টে স্টেজে স্যাম্পলিংটা করতে পারি, কোনো অসুবিধা নেই। আর কি, it enables existing division and subdivision of population
to be used as units at various stages and permits the fieldwork to be concentrated and yet large area to be covered. অর্থাৎ এই পদ্ধতিতে যেটা করা যায় সেটা হচ্ছে যে এক্সিস্টিং যে ডিভিশন গুলো অলরেডি রয়েছে পপুলেশনের মধ্যে সেই অনুযায়ী আমি আমার প্রতিটি স্টেজে সেই ডিভিশন গুলোকে রাখলাম এবং সেই অনুযায়ী আমি স্যাম্পল নিলাম একবারে লাস্ট স্টেজে গিয়ে। এক্ষেত্রেও কিন্তু আমার স্যাম্পল সাইজ বড় হবে এবং একটা ওয়াইড এরিয়া কভারেজ আমি করতেই পারবো, কোনো অসুবিধা নেই। অর্থাৎ জনসংখ্যার মধ্যে বা ইউনিভার্স যেটাকে আমরা বলছি তার মধ্যে যে এক্সিস্টিং যে ডিভিশন বা বিভাগগুলো আছে সেই অনুযায়ী আমি নিলাম। আমি উদাহরণ হিসাবে জেলাকে ব্লক, ব্লককে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতকে গ্রাম, এগুলো তো এক্সিস্টিং ডিভিশনই, তাই তো, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। তো সেইটা অনুযায়ী আমি ইউজ করলাম, ঠিক আছে। আমি কিন্তু আমার মতো করে কিন্তু ডিভিশন করিনি, কারণ সেটা করলে সেটা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার হতো। জিওগ্রাফিক্যাল রিসার্চে এই মাল্টি স্টেজ স্যাম্পলিং খুব কাজের। Another advantage of this method is that subdivision into second stage units, that is construction of the second stage frame, need be carried out for only those first stage units which are included in the sample. This is, এটা হচ্ছে সব থেকে সুবিধা। অর্থাৎ আমি যে বললাম না যে আমি 26টা ব্লকের মধ্যে প্রতিটি ব্লকে আবার হয়তো 100, 150, 200, 250 পর্যন্ত গ্রাম আছে। এবার তার মানে টোটাল মুর্শিদাবাদে দেখা গেল যে 2600, 2700 গ্রাম আছে। এবার এই অতগুলো গ্রাম কে নিয়ে আমি যদি র্যান্ডম স্যাম্পলিং করতে যাই বা সিস্টেমেটিক স্যাম্পলিং করতে যাই, অনেক ঝামেলা। আমি যদি মাল্টি স্টেজ স্যাম্পলিং করি, আমি প্রথমে 26টা ব্লক থেকে আমি র্যান্ডামলি 4টে ব্লক নিয়ে নিলাম, বাকি কিন্তু 22টা ব্লককে আমি আর ধরলামই না। ওই 4টে ব্লককে এবার আমি সেকেন্ড স্টেজে ভাগ করছি। বোঝা গেল? এটা হচ্ছে সবথেকে সুবিধা এই স্যাম্পলিং এ। বাকিগুলোর ক্ষেত্রে আমাকে আর কিছু করতে হলো না। অর্থাৎ প্রাইমারি স্টেজে যেগুলো আমার স্যাম্পলিং এ এলো না সেগুলো আমি পুরোপুরি ছেড়ে রেখে দিলাম। লিমিটেশনস, সুবিধাগুলো তো দেখলাম। লিমিটেশনস কি? A multi-stage sample is in general less accurate than a sample containing the same number of final stage units which have been selected for some single stage process. অর্থাৎ মাল্টি স্টেজ স্যাম্পলিং ছাড়া অন্য যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো ব্যবহার করে ফাইনালি আমি যে স্যাম্পল সাইজটা পাচ্ছি তারা পপুলেশনকে যতটা রিপ্রেজেন্ট করে, মাল্টি স্টেজ স্যাম্পল থেকে আমি যে স্যাম্পলটা সংগ্রহ করছি অতটা করে না। কেন? ওই যে বললাম, প্রথম স্টেজে যেগুলো ধরা পড়লো না সেগুলো তো পুরোপুরি বাদ চলে গেল, তাই তো। সেখানে আমি প্রথমেই 22টা ব্লক বাদ দিয়ে দিলাম, তাহলে ওই 22টা ব্লকের মধ্যে কত গ্রাম আছে সেগুলো তো কিছুই ধরা পড়লো না। তাহলে সেই গ্রামগুলোর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তো ধরা পড়লো না। তাহলে গোটা ডিস্ট্রিক্টের রিপ্রেজেন্টেশন হবে কি আমার এই স্যাম্পল থেকে? মাত্র 4টে ব্লক থেকে নিলে হবে না তো। এটা একটা ত্রুটি। আর কি উই হ্যাভ ডিসকাস। আচ্ছা, তবে হ্যাঁ, আমরা যখন গবেষণা করি অনেক সময় এরকম হয় যে দুটো স্যাম্পলিং মার্জ করে করা হয়, যেমন আমি আমার ক্ষেত্রে করেছি মাল্টি স্টেজ এবং স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, এই দুটোকে মার্জ করে আমি আমার স্যাম্পল সাইজ সিলেকশন করেছি, ঠিক আছে। তাহলে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভাগ এবং প্রতিটি ভাগের সুবিধা অসুবিধা, যেটা আগের দিন আমরা অতটা ডিটেইলে আলোচনা করিনি, আজকে আমরা করলাম। এবং এর সঙ্গে সঙ্গে যেটা থাকলো সেটা আমি পাঠাবো, সেটা হচ্ছে যে র্যান্ডম টেবিল কিভাবে স্টাডি করতে হয় বা লটারি মেথড কি, সিস্টেমেটিক স্যাম্পলিং এ কিভাবে স্যাম্পল সাইজ, স্যাম্পলিং ইন্টারভ্যাল এগুলো তৈরি করতে হয়, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এ যে স্টার্টা তৈরি করতে হয় সেই স্টার্টা অনুযায়ী কিভাবে স্যাম্পল সাইজ হয়, উদাহরণ দিয়ে আমি তোদেরকে পাঠিয়ে দেবো একটা ভিডিওতে। তাহলে আমার এই পার্টটা কমপ্লিট হবে। আর আমি যেটা বলেছি সেটা হচ্ছে প্রশ্ন যেগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো আমাকে দেবে। নন প্রবাবিলিটি স্যাম্পলিং কিন্তু তোদের সিলেবাসে নেই, ওই জন্য এটাকে আমি এখন রাখছি না, যদি প্রয়োজন হয় পরে আমি বলবো। এইটাকেই ভালো করে পড়তে হবে, যত ডিটেলে পড়া যায় এইটাকেই ডিটেলে পড়তে হবে, ঠিক আছে। এবার বলো তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে?